প্রিয় দর্শক, আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেটা বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপট তথা বর্তমান সময়ে বাংলাদেশের জনগণের চাওয়া পাওয়া। আপনারা অবশ্যই এ বিষয়ে অবগত আছেন যে বর্তমান সময়ে আমাদের প্রধান উপদেষ্টা বা অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান আছেন জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, তার প্রতি বর্তমান সময় বাংলাদেশের জনগণ তেলে বেগুনে জ্বলে আছে। এর কারণ কি? এর কারণ হিসেবে যদি আপনি বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করেন বা বাংলাদেশের প্রেক্ষাপট আপনি অবলোকন করেন, তাহলে দেখতে পাবেন যে বর্তমান সময়ে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান তথা বাংলাদেশের জনগণ যেই নিরাপত্তাহীনতায় ভুগছে, সেটা একটা গণতান্ত্রিক দেশের কোনো জনগণ সেটা মেনে নেবে না। কারণ একটা গণতান্ত্রিক দেশের জনগণ সেই দেশের সর্বময় ক্ষমতার অধিকারী হয়। সেক্ষেত্রে বাংলাদেশও একটা গণতান্ত্রিক দেশ এবং বাংলাদেশেরও সর্বময় ক্ষমতার অধিকারী বাংলাদেশের জনগণ। এই বাংলাদেশের জনগণ যদি ভালো থাকে, দুবেলা দুমুঠো খেয়ে পরে ভালো থাকতে পারে, তারা নিরাপত্তায় থাকতে পারে, নিরাপত্তাহীনতায় না ভোগে, তাহলেই তারা প্লিজ থাকে, তাহলেই তারা সরকারের উপরে খুশি থাকে। কিন্তু বর্তমান সময়ে আমাদের প্রধান উপদেষ্টা বা অন্তর্বর্তীকালীন সরকারের উপরে বাংলাদেশের জনগণ কোনো মতেই খুশি না। তার কারণ একটাই, কারণ আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। কেন বললাম এই কথা? একটা দেশ পরিচালনা করার জন্য যেই সকল কূটনৈতিক দক্ষতার দরকার, যেই সকল রাজনৈতিক দক্ষতার দরকার, তার কোনোটাই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার ভিতরে নাই। এখন বর্তমান সময়ে বাংলাদেশের জনগণ পথে ঘাটে রাস্তায় যে যেখানে পারছে আন্দোলন করছে, অবরোধ করছে, মিছিল করছে, বিক্ষোভ করছে, শুধু একটাই স্লোগান দিচ্ছে, ইউনূস হটাও, দেশ বাঁচাও। আগেই আমরা ভালো ছিলাম, সেই স্বৈরাচারের আমলেই আমরা ভালো ছিলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে আমরা ভালো ছিলাম, আমরা সেই স্বৈরাচারকে ফেরত চাই। তাহলে চলুন দর্শক দেখে আসি আমাদের বর্তমান বাংলাদেশের রাস্তাঘাটে সাধারণ জনগণের মুখে বলা কিছু কথার ভিডিও চিত্র। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের ভিতরে যা উন্নয়ন করছে, এই উন্নয়ন 100 বছরের কোনো ব্যক্তি করতে পারবো না। এই দেশের অধিনায়ক হয়েছে বীর বঙ্গবন্ধু। তো দর্শক, এবারে অন্য একটি ভিডিও চিত্র দেখুন। এখানে একজন রিকশাওয়ালা তিনি কি বলছেন, একজন রিকশাওয়ালা সাধারণ মানুষ তার কি ধরনের মন্তব্য আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের উপরে এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট কি, তাহলে চলুন দর্শক শুনে আসি সেই রিকশাওয়ালার কথা। যে অবস্থা দেশের ভয়াবহ অবস্থা, গরু চোর, মাটি খুর সব বাইরে গেছে, বুঝছেন? এমন অবস্থা হয়েছে যে আমরা রাত 8টা-9টার পর চোর ওঠে, খালি চোর। এরপরে দর্শক আমরা শুনবো একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের একটা জনগণের মুখের কথা। সে কি বলছে, সে কি এই সরকারের উপরে প্লিজড অথবা আওয়ামী লীগ সরকার আমলে সে কেমন ছিল। চলুন শুনে আসি তার কিছু কথা। দ্বিতীয় স্বাধীনতা বলতে কি পাইছেন? এটা আপনারা অন্য দেশের সাথে যুদ্ধ করছেন, আপনারা পুরো বাংলাদেশ লয়ে লইছেন, এইটা সংস্কার করবো, এইটা ছাত্ররা একটা কোনো কিছু নেই, খোলামন নিয়ে আরম্ভ করে অনেকে বহিষ্কার করতে পারে। তাহলে এই সব কথা থেকে আমরা কি বুঝতে পারলাম? এই সব কথা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে বর্তমান সময়ের জনগণ আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তথা আমাদের প্রধান উপদেষ্টার উপরে মোটেই খুশি না। প্রধান উপদেষ্টা তথা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যেই সকল কার্যক্রম জনগণ মোটেই খুশি না। তার কারণ বর্তমান সময় জনগণ তাদের জানমালের নিরাপত্তা পাচ্ছে না, তাদের জীবনের নিরাপত্তা পাচ্ছে না, তাদের মান সম্মানের নিরাপত্তা পাচ্ছে না, জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে। এছাড়াও বর্তমান সময়ে বাংলাদেশের দ্রব্যমূল্য দিন আর দিন আকাশ ছোঁয়া পথে বেড়েই চলেছে। এখন বর্তমান সময় বাংলাদেশের জনগণ না পারছে দুবেলা দুমুঠো খেতে, না পারছে নিরাপদে কোথাও বেরোতে, না পারছে নিজের ইচ্ছা স্বাধীন মতন কোনো কাজবাজ করতে। এসব তার কারণে বর্তমানে বাংলাদেশের জনগণ আমাদের প্রধান উপদেষ্টার উপরে একেবারে তেলে বেগুনে জ্বলে আছে। অপরদিকে বাংলাদেশের যেই সকল রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথেও আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার তথা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার সাথে ভালো সম্পর্ক নেই। তার কারণ হিসাবে উদাহরণস্বরূপ আপনি যদি দেখেন, তাহলে বর্তমান সময় বিএনপি এই অন্তর্বর্তীকালীন সরকার তথা প্রধান উপদেষ্টার উপরে তেলে বেগুনে জ্বলে আছে বা রাগান্বিত হয়ে আছে। কিছুদিন পূর্বেই
বিএনপির উচ্চ পর্যায়ের যত সকল নেতাকর্মীরা আছে তারা আমাদের প্রধান উপদেষ্টার নিজস্ব বাসভবন যমুনায় গেছিলেন আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে বা বৈঠক করতে। সেই বৈঠকের বিএনপির মূল এজেন্ডা ছিল নির্বাচনী রোডম্যাপ ক্লিয়ার করা এবং নির্বাচনের একটা এক্সাক্ট তারিখ দেয়া। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা বিএনপি সেই সকল উচ্চ পর্যায়ের নেতাকর্মীদের কোন রকমের সুস্পষ্ট মন্তব্য করতে পারেন নাই। তিনি যেই মন্তব্যটাই করেছেন বিএনপি সেই নেতাকর্মীদের কাছে টোটালটাই একটা ঘোলাটে ঝাপসা মন্তব্য বলে মনে হয়েছে। এক পর্যায়ে বিএনপির এক উচ্চ পর্যায়ের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে একথা বলতে বাধ্য হলেন যে আমরা প্রধান উপদেষ্টার কথায় মোটেই খুশি না। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনটাকে নিয়ে একটা ছেলে খেলা করতেছে এবং বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় বলেন বা বিভিন্ন ধরনের নিউজ চ্যানেলে বলেন এরকমের নিউজের হেডলাইন দেখা যায় যে অন্তর্বর্তীকালীন সরকার 5 কিংবা 10 বছরের জন্য বাংলাদেশের ক্ষমতায় থাকতে চান বা বাংলাদেশের ক্ষমতা নিতে যাচ্ছেন। অপরদিকে যদি দেখেন বাংলাদেশের জনগণ এখন আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার তথা অন্তর্বর্তীকালীন সরকারের যেই সকল উপদেষ্টা আছে তাদেরকে আর 1 মিনিটের জন্য সহ্য করতে পারছে না। কারণ তারা বর্তমান সময় জনগণের জীবন, জনগণের জানমাল, জনগণের মান সম্মান নিয়ে যেইভাবে ছেলে খেলা করতেছেন, এটা এর পূর্ববর্তী সময় কোন সরকারের আমলে, সেটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, কোন সরকারের আমলে জনগণ এরকমের নিরাপত্তাহীনতায় ভোগে নাই। একেবারে বাংলাদেশের নাম্বার 1 প্রবলেম নিরাপত্তাহীনতা, যেটা বাংলাদেশের জনগণকে আমাদের এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দিতে টোটালি ব্যর্থ হয়েছেন। অপরদিকে যদি আপনি আসেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাংলাদেশের দ্রব্যমূল্য দিন দিন বেড়ে চলেছে। এটা আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের দ্রব্যমূল্য এখন আকাশ ছোঁয়া পথে। মানুষ না পারছে খেতে, না পারছে নিরাপদে ঘুমাতে। তাহলে বর্তমানে জনগণের অবস্থা কি? তারা তো অবশ্যই রাস্তায় নেমে আসবে। কারণ ওই যে আগে একটা কথা বললাম, একটা গণতান্ত্রিক দেশের প্রধান ক্ষমতার উৎস হয় ওই দেশের জনগণ। তো এখন জনগণ যদি ভালো না থাকে তাহলে জনগণ রাজপথে নেমে আসবে, এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক এবং এটাই হয় সবখানে। বাংলাদেশের ক্ষেত্রে উল্টা না, বাংলাদেশের জনগণও রাজপথে নেমে আসছে এবং বর্তমান সময় ইউনূস হটাও, দেশ বাঁচাও, আমরা শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম, আমরা সেই স্বৈরাচারকেই ফেরত চাই। শেখ হাসিনা আমাদের জন্য যা কিছু করেছে তাতে আমরা অনেক ভালো ছিলাম, আমরা শেখ হাসিনাকে ফেরত চাই। বাংলাদেশের কিছু কিছু দল আছে, রাজনৈতিক দল, যারা এখনো নিবন্ধন পায় নাই। এখন বুঝেন বাংলাদেশে এমন কিছু রাজনৈতিক দল আছে যারা বর্তমান সময়েও তাদের দলীয় নিবন্ধন পায় নাই। এরকম রাজনৈতিক দলের কথা যদি আমি বলতে যাই তাহলে আমি জামাতের কথা বলতে পারি। জামাত ইসলামের নিবন্ধন আওয়ামী লীগ সরকার বাতিল করার পরে তারপরে কিন্তু তাদের সেই যে নিবন্ধন সেটা এখন পর্যন্ত কিন্তু তারা ফিরে পায় নাই। অপরদিকে আমাদের প্রধান উপদেষ্টার যে নিজের একটি দল আছে যেটা এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি, এই দলটিও বর্তমান সময়েও কিন্তু তাদের দলীয় নিবন্ধন করতে পারেন নাই। এখন এ থেকে আমরা কি বুঝি? যে যার সার্টিফিকেটই নাই সে আসছে চাকরির জন্য ইন্টারভিউ দিতে। তো এদের কিন্তু কোনো দলীয় নিবন্ধনই নাই। এরা এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া বলেন, নিউজ চ্যানেল বলেন, বাংলাদেশের প্রথম সারির যতগুলা নিউজ চ্যানেল আছে সেখানে তারাই হেডলাইন হয়ে থাকেন এবং তারা তাদের বিভিন্ন রকমের মূল্যবান বক্তব্য দিয়ে সেই যে আমাদের গণমাধ্যম কর্মীদের মনোরঞ্জন করেন। কিভাবে? সেটা এভাবে যে আমরা আমাদের শরীরের 1 বিন্দু রক্ত থাকতে এই দেশে আওয়ামী লীগকে কোনোদিনও আর আসতে দেব না। আওয়ামী লীগ সরকারকে এই দেশের আওয়ামী লীগ সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করছি, আর আওয়ামী লীগ সরকারের সভানেত্রী শেখ হাসিনাকে এই দেশে ঢুকতে দেব না। আওয়ামী লীগকে কোনো প্রকারে নির্বাচনে যেতে দেয়া যাবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেব আমরা। যাদের দলের নিবন্ধনই নাই তারা এই রকমের বড় বড় বক্তব্য বর্তমান সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলেন, নিউজ চ্যানেল বলেন, এগুলো দিয়ে থাকে এবং যেই সকল গণমাধ্যম কর্মীরা আছেন তারা এদের দ্বারা মনোরঞ্জিত হয় এবং এদের এই বিনোদনমূলক অনুষ্ঠান শেষে এরা অনেক বড় আকারে হেডলাইন দিয়ে এদের এইসব খবর প্রচার করে। এটা হচ্ছে বাংলাদেশের বিনোদনমূলক নিউজ মিডিয়া, যেটা বর্তমানে হচ্ছে। বর্তমান সময় বাংলাদেশের রাস্তাঘাট, নদী নালায় হাজার হাজার মানুষ খুন হয়ে লাশ হয়ে পড়ে আছে, পচে গলে গেছে। এদেরকে নিয়ে বাংলাদেশের কোনো গণমাধ্যম কর্মীরা
রিপোর্ট করবে না? বাংলাদেশের প্রথম সারির যেই সব নিউজ মিডিয়াগুলো আছে তারা কোনো প্রতিবেদন ছাপবে না। কিন্তু এই যে যাদের নিবন্ধন নাই, যারা রাজনৈতিক কথা বলার উপযুক্তই নাই বর্তমান বাংলাদেশে, তাদেরকে নিয়ে পেপারে বড় হেডলাইন দিয়ে অথবা ইউটিউবে বড় থাম্বনেল দিয়ে তারা খবর প্রকাশ করবে। অপরদিকে যদি দেখেন বাংলাদেশের যেই সকল সোশ্যাল মিডিয়া আছে, ধরেন ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এগুলোর ভিতরে ঢুকলে আপনি একচুয়ালি বা এক্সাক্ট যে ঘটনাটা বাংলাদেশের এক্সাক্ট বাংলাদেশের প্রেক্ষাপটটা আপনি দেখতে পাবেন। সেটা কিভাবে? ফেসবুকের ভিতরে ঢুকলে আপনি দেখতে পাবেন লাইভে দেখবেন যে কিভাবে একটা মরা লাশ নদী থেকে ভেসে যাচ্ছে। তো এটা কিভাবে আসলো, কে করলো? অন্য দেশ থেকে তো আসে না, এই দেশের তো নাগরিক, এই দেশের মানুষই তো তাকে খুন করছে। তাহলে সেটা কেন বাংলাদেশের বড় যে মিডিয়াগুলো আছে, বড় যে নিউজ চ্যানেলগুলো আছে, তারা এগুলোর খবর প্রতিবেদন প্রকাশ করবে না? এগুলো কেন ফেসবুকে যাবে? শুধুমাত্র ফেসবুক, ইউটিউবে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটররা তারা দিয়ে থাকে। বাংলাদেশের জনগণ যেসব চ্যানেলগুলো ফলো করে, যেমন যমুনা নিউজ, তারপরে ইত্তেফাক বলেন, তারপর RTV বলেন, সময় নিউজ বলেন, 71 বলেন, ইন্ডিপেন্ডেন্স বলেন, এইগুলাই তো নিউজ 20 আওয়ার বলেন, এগুলোই তো বাংলাদেশের জনগণ এই চ্যানেলগুলোই তো চিনে এবং ডিসলাইনে যখন যায় এইসব চ্যানেলগুলোই তো দেখে। তাহলে কেন এই সব চ্যানেলগুলোতে বাংলাদেশের এখন বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার আমলে যেই সব অপকর্ম দুর্নীতি হচ্ছে, এইসব খবরগুলা কেন প্রকাশ করছে না? এটা শুধুমাত্র আপনি সোশ্যাল মিডিয়ায় তাদের ব্যক্তিগত কিছু প্ল্যাটফর্মে দেখতে পারবেন। তো এটা হচ্ছে বর্তমান সময় বাংলাদেশের অবস্থা। প্রিয় দর্শক, এর জন্য বর্তমান সময় বাংলাদেশের মানুষ আমাদের প্রধান উপদেষ্টা তথা অন্তর্বর্তীকালীন সরকারের উপরে অতিষ্ঠ। তারা বর্তমান সময় এই সরকার পতন আন্দোলনে রাস্তায় বা রাজপথে নেমে গেছে এবং তাদের মুখে একটাই স্লোগান, ইউনূস হটাও দেশ বাঁচাও। আমরা শেখ হাসিনাকে ফেরত চাই, সেই স্বৈরাচারের আমলে আমরা ভালো ছিলাম। প্রিয় দর্শক, আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।